সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কথায় কথায় রাস্তায় নামবেন না আহ্বান জানালেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকও বললেন, রাজপথের কর্মসূচিতে মতপার্থক্য নিরসন হবে না। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ জানালেন, জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে নারাজ বিএনপি। প্রশ্ন আসতেই পারে, বৈঠকে নয়, রাজপথেও নয়, সমাধান তাহলে কোন পথে? এদিকে জামায়াত ইসলামী আজও বলেছে, সংসদ নির্বাচনের আগেই করতে হবে গণভোট। বিএনপির জবাব, নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। রাজনীতির এই গিট খোলার উপায় কি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কার স্বার্থ দেখছে অন্তর্বর্তী সরকার। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং গোলাম মাওলা রনি, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। গুপ্ত শক্তিকে ব্যবহার করছে পরাজিতরা। গণতন্ত্রে বাধা সৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী কেউ কেউ ঐক্যে জোর তারেক রহমানের। কোনো দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। জামাতের আলোচনার প্রস্তাবে সাড়া নেই, কোনো দলকে রেফারির ভূমিকায় চায় না বিএনপি। রাস্তায় নামলে সংঘর্ষের শঙ্কা খসরুর, ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই জোটের প্রতীকে ভোট বাতিলের অভিযোগ। দ্রুত পুনর্বহাল চায় বিএনপি সহ কয়েকটি দল, বিপক্ষে জামায়াত, এনসিপি। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ফিরছেন তারেক রহমান। প্রস্তুত হচ্ছে বাড়ি, কার্যালয়। নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে আবেদন করবে বিএনপি। বুলেট প্রুফ গাড়ির অনুমোদন। এবং প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, আহত অনেকেই। কাল থেকে কর্মবিরতির ডাক। অযৌক্তিক আখ্যা উপদেষ্টার, পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি কার স্বার্থ দেখছে অন্তর্বর্তী সরকার। রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। এই যে গতকালকে বিএনপির মহাসচিব বলেছিলেন যে সরকারের বিরুদ্ধে নির্বাচন ব্যাহত করার একটা প্রচ্ছন্ন চেষ্টার অভিযোগ তিনি গতকালকে করেছেন। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বলেছেন যে এই সরকার কারো স্বার্থে কাজ করা উচিত না। এখন প্রশ্নটা আসতেই পারে, তাহলে সরকার কি কার স্বার্থে কাজ করছে? আসলে সরকারে যারা আছেন ওনারা প্রায় সবাই রাজনীতি বিমুখ, আর প্রথম থেকেই তাদের একটা বিরাট অংশ রাজনীতি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো তারা এই ক্ষমতা আসার পরে তাদের একটা মানসিক অবস্থা ছিল যে আল্লাহ তাদেরকে এখানে বসিয়েছে, একটা অলৌকিক ক্ষমতায় তারা বসিয়েছে, এবং বসার পরে তারা মনে করেছিল যে এবার রাজনীতিবিদদের আমরা বাগে পেয়েছি, সংস্কার করব, রাজনীতিবিদদেরকে শিক্ষা দেব রাজনীতি কোন সমাজ কোন পুরুষ এবং উহা কত প্রকার এবং কি কি। তো তাদের মধ্যে সবসময় আপনি দেখবেন যে এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজে একটা বসিং টেন্ডেন্সি ছিল, অ্যাভয়েডিং টেন্ডেন্সি ছিল, এবং সবসময় তারা শুনেছে কম, মানে শুনেছে বেশি, কথা বলেছে কম, আবার কাজ করেছে বেশি, শুনেছে কম। এটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট দেখা দিয়েছে। তো রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই সরকারের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, বিশেষ করে বিএনপি এবং তার সমমনার যে দলগুলো। এখানে বিএনপির ধৈর্যের প্রশংসা করতে হয়। এর কারণ হলো যে অন্যান্য যে সকল রাজনীতিতে কিন্তু ইগো বিষয়টা মারাত্মক, ভীষণ ইগো। এখানে সবাই নেতা, সবাই মনে করে যে আমার একটা নীতি আছে, আদর্শ আছে, আমি ভালো, আমি যা বুঝি এটাতে এই দেশ পরিচালনা করা সম্ভব, এবং আমি ক্ষমতা আসলে এই একটা নীতি আদর্শ আমি রাষ্ট্রে প্রতিষ্ঠা করব। তো সেই অবস্থাতে আসলে একটা রাজনৈতিক দলের সঙ্গে অন্য একটা রাজনৈতিক দলের ঐক্য হওয়া রাজনৈতিক ক্ষেত্রে এটি হয়নি কখনো। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একেবারে দাঁতে দাঁত চেপে, মুখে মুখ চেপে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কমপ্লাই করার জন্য তারা কিন্তু গত 8 মাস ধরে সেখানে অনবরত ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এবং এই ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যাকে বলা হয়, আত্মত্যাগ করেছে বিএনপি। বিএনপির যত ছোট হওয়া দরকার, ইংরেজিতে দুটো শব্দ আছে, একটা হলো ডেন্ট আর একটা বেন্ট। আপনি যখন ঘুষি দিয়ে একেবারে যাকে বলে ট্যাপ পড়ায় দিবেন, হ্যাঁ, ওটাকে বলা হয় ডেন্ট। আর বেন্ট হলো আপনি যতটা নোয়াতে পারেন, যেমন একটা বাঁশ নোয়ায় যায়, বেত নোয়ায় যায়, এরকম ডেন্ট অ্যান্ড বেন্ট। তো
এই যে বিএনপির যারা নেতৃবৃন্দ, তারা তাদের নাতির বয়সী, পুতির বয়সী ছেলেদের সঙ্গে, রাজনৈতিক নেতাদের সঙ্গে, তারপরে যে সমস্ত লোক দেখা গেল যে কখনো সামনে টেবিলে বসার সুযোগ পায়নি বিএনপির বড় বড় নেতাদের সামনে, তারাও মঞ্চের উপর বসে পায়ের উপর পা তুলে বিএনপি নেতাদের ঘাড়ে হাত দিয়ে কি খবর ভাই, কেমন আছেন, মানে ভাগ্য ভালো দুলাভাই বলে নাই আর কি। তো এইভাবে পায়ের উপর পা তুলে সেই আমি তো দেখলাম যে হ্যান্ডশেক, একজনের সাথে হ্যান্ডশেক করতেছে সালাউদ্দিন সাহেবের সঙ্গে, আর মানে বাম হাত দিয়ে তার পিঠের উপর থাপ্পড় দিয়ে বোঝাতে চাচ্ছে আই এম লিডার, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, দিনকাল ভালো যাচ্ছে তো। তো এরকম জিনিসগুলো সালাউদ্দিন সাহেব, তো এগুলো আমরা বাইরে যারা দর্শক আমরা বুঝতে পারি যে টিটকারি করতেছে, মস্কারা করতেছে সালাউদ্দিন সাহেবের সঙ্গে, কিন্তু সালাউদ্দিন সাহেব এই জিনিসগুলো সহ্য করেছেন। বাইরে যদি হতো একটা চল দিয়ে 32টা দাঁত খুলে ফেলতো, যদি এরকম অবস্থা হতো সালাউদ্দিন সাহেব লাগতো না, বিএনপির অনেক নেতাকর্মী আছে এগুলো মানে করার জন্য। তো এরকম বিরূপ পরিস্থিতি তারা মানে স্বীকার করে, বিরূপ পরিস্থিতি মেনে এই সরকারকে তোষণ করে একটা নির্বাচন আদায় করার চেষ্টা করেছে। কিন্তু বিএনপির এই বিনয়, এই ভদ্রতা বা রাজনৈতিক দলগুলোর যে বিনয় এবং ভদ্রতা, এটাকে সরকার আসলে প্রথম থেকেই দুর্বলতা ভেবেছে। এখন এই জুলাই সনদ স্বাক্ষরের পরে এখানে যে সকল শর্ত সংযুক্ত হয়েছে, যে সমস্ত বিষয় সংযুক্ত হওয়ার কথা ছিল যেগুলো হয়নি, আর যেগুলো হওয়ার কথা ছিল না সেগুলো হয়েছে, সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়েছে, এটার মূলে এই সরকারের যারা কর্তা ব্যক্তি, ঐক্যমত্য কমিশনের যারা লোকজন আছে, তারা দায়ী। তারা দায়ী হওয়ার পর এখন যে বিরোধ তৈরি হয়েছে যে আমাদের সঙ্গে, এনসিপির সঙ্গে, বিএনপির সঙ্গে, এখন আবার তারা বলছে যে আপনারা 7 দিনের মধ্যে আপনারা এটা নিষ্পত্তি করেন। এটা স্পষ্ট তো রাজনৈতিক দলগুলোকে অপমান করা। বেয়াদবি বললেও ভুল হবে, মানে যাকে বলে আরও বড় কিছু, বেয়াদবির চেয়ে যদি অন্য কোনো শব্দ থাকে তো সেটা, মানে রাজনৈতিক দলগুলোকে একটা খোঁচা দিয়ে বলা যে তোমাদের ইজ্জত আছে, মান সম্মান আছে, এবার একটু প্রমাণ করো আর কি। তো যা হবার তাই হচ্ছে। এখন সেই বিরোধটা তুঙ্গে আছে। সেই তুঙ্গে থেকে আমার কাছে মনে হচ্ছে না যে এই মুহূর্তে সরকার সেই আগের মতো গোল করতে পারবে। সবাইকে ডাকলেন আর সবাই দলে দলে গিয়ে সেই যমুনাতে গিয়ে প্রণতি দিবেন আর যমুনার জলে গোসল করবেন। আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে সেটা সম্ভব নয়। ফলে এখন যেটা মানে হচ্ছে যে এখন মাইট ইজ রাইট। এই মুহূর্তে যার ক্ষমতা আছে, সরকার যদি তার ক্ষমতা প্রয়োগ করতে পারে, রাজনৈতিক দলগুলোকে একেবারে জনমের মতো একটা শিক্ষা দিয়ে দিতে পারে, সরকার উইন করবে। অন্যথায় এখানে বিএনপি উইন করবে। এখন হলো এই বিএনপি, যেমন মির্জা ফখরুল সাহেব বলছেন যে রাজপথের সংঘাত হতে পারে, আমার কাছে মনে হচ্ছে বিএনপির সাথে সংঘাত করার মতো কোনো শক্তি এই মুহূর্তে নেই। আপনি পিছন দিক থেকে গুলি করতে পারেন, বোমা মারতে পারেন, কিন্তু সরাসরি রাজপথে বিএনপির সাথে মোকাবেলা করার মতো কোনো রাজনৈতিক শক্তি নাই। এই যে জামাত ঠামাত যা কিছু দেখেন না কেন, বিএনপি যদি 5 মিনিট বলে, অনলি ফর 5 মিনিট তাদের সাথে গিয়ে দেখবেন যে আপনি খুঁজে পাবেন না কোথাও সবাই যে নো হাঙ্কি ফাঙ্কি, দেখবেন যে হাঙ্কি ফাঙ্কি বলবো আব্বাগো আমি এই কথা বলি নাই, এই শব্দ আমি বলি নাই, মানে এই সমস্ত জিনিস আর আপনি খুঁজে পাবেন না। তো সেই বিএনপির উপরে আসলে এখন রাজনীতির নির্ভর করছে যে তারা কি করে জামাতকে অ্যাডপ্ট করবে, কি করে সরকারকে একটা স্ট্যাবল করবে, এবং আগামী নির্বাচনটা আসলে ফেব্রুয়ারি মাসে হওয়ানোর জন্য যা যা করার দরকার, এই পুরো সিদ্ধান্তটা আসলে বিএনপিকে নিতে হবে। জি, সাইফুল ভাই, যেই প্রসঙ্গটা বারবারই আসছে এবং অনেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে, এবং জুলাই সনদ নিয়ে যেই ঘটনাটি ঘটেছে, আপনারা জুলাই সনদের যখন ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছিল পুরোটা সময় তো আপনি সেখানে ছিলেন, এবং আজকে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কারো স্বার্থে ব্যবহার হওয়া ঠিক না, আপনার কাছে কি মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার কারো স্বার্থে কি কাজ করছে? আপনাকে ধন্যবাদ, প্রিয়ভাজন গোলাম মাওলা রনি। দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। অন্তর্বর্তী সরকার তার যে দল নিরপেক্ষ ভূমিকা, সেই ভূমিকা আপনি যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন, র্যান্ডম যদি কোনো একটা সার্ভে করার সুযোগ থাকে, অলমোস্ট সবাই বলবে যে অন্তর্বর্তী সরকার তার যে দল নিরপেক্ষ বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রথম দিন থেকে সেটা রক্ষা করতে পারেনি, এবং এখনো পর্যন্ত 14 মাস পেরিয়ে যখন 15 মাস চলছে, এখনো পর্যন্ত সরকারের পক্ষপাত দুষ্টতা বহু ক্ষেত্রে প্রতিদিন প্রতিটা আচরণে প্রতিটা কাজে
সেটা কিন্তু স্পষ্ট। সর্বশেষ নজির হচ্ছে ঐকমত্য কমিশনের যে সুপারিশ, হুম। এবং এই সুপারিশের প্রেক্ষিতে যেখানে সরকারের প্রধান হিসাবে প্রফেসর ইউনূস, যেখানে তিনি নিজেও স্বাক্ষর করেছেন, ফলে ঐকমত্য কমিশনের সাথে সরকারের পার্থক্য টানাটা বেশ কষ্টকর। এবং বিদ্যমান যে সংকট তৈরি হয়েছে সেটা ঐকমত্য কমিশন এবং সরকারের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি। বেশি কোন জায়গা থেকে? যে আপনি যখন সুপারিশ দেবেন, আপনি সুপারিশ কোনটা দেবেন? আপনি দেবেন যেসব ব্যাপারে সাধারণ ঐকমত হয়েছে সেটা আপনি দেবেন, এক। দুই হচ্ছে যেগুলো অ্যাগ্রিমেন্ট, হুম। আপনি গোটা একটা ভিন্ন মতের প্রশ্নগুলোকে পুরোপুরি আপনি ডিলিট করে ফেললেন। এটা তো পুরোপুরি আপনার যে সমঝোতা, আপনার সঙ্গে আমার যে বোঝাপড়া, এটা তো পুরোপুরি তার একটা গুরুতর ব্যত্যয়। এটা নিশ্চয়ই অসচেতনভাবে ব্যাপারটা হয়নি। দু নম্বর হচ্ছে যে আপনি সেখানে তারপরে সরকার যেভাবে সুপারিশগুলো হাজির করেছেন, অন্তর্বর্তী সরকারকে তারা বলছেন তারা জুলাই সনদ বাস্তবায়ন ব্র্যাকেটে সংবিধান সংশোধন সংক্রান্ত আপনি আদেশ দিন। হুম। কোনো অন্তর্বর্তী সরকার যারা একটা সংবিধানের অধীনে 106-এ যারা শপথ নিয়েছেন 15 মাস, যেই ক্ষমতা বলে একটা সাংবিধানিক ক্ষমতা বলে তারা ক্ষমতায় আছেন, তো সেই সরকার তো তার সংবিধানের উপরে, যেটা সংবিধানকে বাস্তবে নাকচ করে, অস্বীকার করে, অথবা সুপ্রা একটা কনস্টিটিউশনাল একটা স্ট্রাকচার তৈরি করে, এরকম কোনো সুপারিশ তো দেবার কোনো প্রশ্ন নেই। হুম। আপনি ইত্যাকার নানা প্রশ্ন। আরেকটা কোথায়, দুই একটা দল বাদে ঐকমত্য কমিশনে আমি অলমোস্ট প্রতিটা অধিবেশনে থাকার চেষ্টা করেছি। আমার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাদ দিয়ে এটাকে মনে করেছি যে অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে এক ধরনের সংবিধান সভার একটা আমেজ ছিল হুম। এই আলোচনাগুলোতে। তো আমরা বিপুল অধিকাংশ দল আমরা একমত হয়েছি গণভোটের ব্যাপারে। গণভোটটাও অরিজিনালি প্রস্তাবনার ভেতরে ছিল না। কেন আমরা অ্যাগ্রি করেছি? যে সকল দল মিলে বোঝাপড়া করে আমরা আমাদের চেয়েছি সমঝোতা, একটা ঐক্যের জায়গাটা, নৈকট্যের জায়গাটা, যাতে কোনো ধরনের কোনো সংকট তৈরি না হয়। ফলে আমরা ইনিশিয়ালি বিএনপি কি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা অনেকেই আমরা একমত না থাকলেও ঐক্যের জন্য সবাইকে আমরা একটা কনফিডেন্সে নেবার জন্য গণভোটে একমত হয়েছি। সবাই সবাই বলেছেন, দু একটা দল ছাড়া, ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোটটা হওয়া উচিত। আপনি সেখানে প্রস্তাব করলেন, একটাতে গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্টগুলোকে আপনি বাদ দিলেন, হুম। আরেকটাতে আপনি শুরুতে বললেন যে নির্বাচনের যদি নির্বাচন হবে তার আগেও গণভোট হতে পারে বা একসাথে হতে পারে। তার মানে এখানে আপনি ওটা উল্লেখ করতে ভুল করেননি। গ্রামে বলে না যে গুড় লাগানো, গুড় লাগিয়ে দিলে প্রথমে পিঁপড়ে আসে, তারপরে ইঁদুর আসে, তারপরে বিড়াল আসে। এটা করতে করতে ওনারা গুড় লাগিয়ে দিয়েছেন। এটা সরকারের দায়িত্ব ছিল, নিজেরা যে সংকটটা তৈরি করেছেন এটা তাদেরই সমাধানটা করা, না করে তারা রাজনৈতিক দলগুলোর উপর তারা চাপিয়ে দিলেন। এবং তারা জানেন যে রাজনৈতিক দলগুলোর সাথে মতপার্থক্যের সুস্পষ্ট জায়গা আছে। এটা জানার পরে যখন, এবং এগুলো হচ্ছে খুব নিম্ন পর্যায়ের এক ধরনের চালাকি আর কি, খুবই নিম্ন পর্যায়ের চালাকি করতে যে এই দেখো না 7 দিন সময় দিলাম, দলগুলো তো আলাপ আলোচনা করে কোনো একমত হতে পারলো না। আমি আপনার অনুষ্ঠানে খুব পরিষ্কার বলতে চাই, দলগুলো পরিষ্কার কথা বলে দিয়েছে। হুম। যে যেটা প্রফেসর ইউনূসের কথা উদ্ধৃত করে আমি বলি, তিনি প্রথম দিন কি বললেন, যে যেখানে সবগুলো দল একমত হতে পারবে সেটাই হবে ভিত্তি, সেটাই হবে সমঝোতা, তার উপরে আমরা স্বাক্ষর করব। কিন্তু সেই জায়গাতে ঐকমত্য কমিশন সরকার কিন্তু দাঁড়াতে পারছে না। তাহলে ব্যত্যয়টা কিন্তু সেখানে। তাহলে আপনি তার উপরে দাঁড়ান, এবং একই সাথে আর এরপরে কোনটা বিষয়টা, অধিকাংশ দল যেখানে একমত হয়েছে নির্বাচনের দিনই গণভোট হবে, আপনি তার উপরে দাঁড়াবেন। আপনি তো নিশ্চয়ই দুই একটা দলকে আপনি নিশ্চয়ই আপনাকে জিম্মি করবে আর তার পক্ষে আপনি কথাটা বলবেন, এটা তো হতে পারে না। এবং আজকে আমি ওই ইন্টারকন্টিনেন্টাল একটা অনুষ্ঠানে কথাটা বলেছি, ঐকমত্য কমিশনে যেগুলো আমরা সমাধান করে আসছি, ঐকমতের বিষয়গুলো কিভাবে পর্যায়ক্রমে এটা কিভাবে আইনে পরিণত হবে, সংবিধান সংশোধন হবে, এবং নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কিভাবে রিজলভ হবে, এটাও কিন্তু আলোচনা করে আমরা ঠিক করেছি। জি। আপনি তার উপরে দাঁড়াচ্ছেন না, তার মানে কি অনৈক্যের বীজটা কিন্তু প্রকারান্তর ঐকমত্য কমিশন সরকারের আচরণের মধ্য দিয়ে বেরিয়ে আসছে। সরকার, আমি আজকে বলেছি কয়েকটা গণমাধ্যমে, তাহলে পথটা কি? পথটা হচ্ছে সরকারের ইমানের যদি কোনো সমস্যা না থাকে তাহলে সরকার দাঁড়াবেন যেসব প্রশ্নে মোটামুটি ঐক্যমত আছে, বোঝাপড়া আছে, সেটা হবে ভিত্তি। আর ওভারওয়েলমিং মেজরিটি পলিটিক্যাল পার্টি যেখানে তারা অ্যাগ্রি করছেন, তারা মতামত দিয়েছেন, সেটা হবে সরকারের ভিত্তি।
আর আমি একটা কথা বলেছি, সরকার এখন আদেশ, তারা যদি এখন সংবিধান সংশোধনের আদেশ যদি জারি করার চেষ্টা করেন, এটা নিয়ে বড় ধরনের আবার একটা বিতর্কের প্রশ্ন উঠবে। এটা তার ম্যান্ডেট, এখতিয়ার, ক্ষমতার বাইরে এটা। জি। হ্যাঁ, সরকার কিছু এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা তারা ভোগ করছেন, সেটা আমরা সরকারকে সমর্থন দিচ্ছি, একটা অভ্যুত্থানের পরে সরকার গঠন হয়েছে বলে। কিন্তু তার মানে এই না যে সংবিধান নিয়ে আপনি সেখানে যা খুশি সেখানে আপনি করতে পারেন। এই লাইসেন্স, এই অনুমোদন, এই ম্যান্ডেট সরকারকে দিন। এই জন্য যখন তার আদেশটা দেবেন, এটা যাতে চ্যালেঞ্জ না হয়, অথবা এটাকে কেন্দ্র করে নতুন কোনো বিতর্ক, নতুন কোনো বিভাজন যাতে তৈরি না হয়, এটা একটা খেয়াল করা। আমরা গণভোটের ব্যাপারে একমত, আর 270 দিনের ব্যাপারে আলোচনার সময়টা কমিয়ে আনেন, আর এখানে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে এরকম নির্বুদ্ধিতার কোনো বিষয় নিশ্চয়ই এখানে যুক্ত হবে না। সরকারের যদি ইমান ঠিক থাকে, তারা যদি সংকটে রাজনৈতিকভাবে এগোতে চান আস্থার মধ্যে, সরকারের জন্য সে পথটা কিন্তু খোলা আছে। আরেকটা বলেছি যে আপনি মাঠে কি এই প্রশ্নগুলো আপনি জমায়েত করে, সমাবেশ করে, বিক্ষোভ করে, আপনি কি আঙ্গুল বাঁকা করার মধ্য দিয়ে এই প্রশ্ন কি মাঠে কি সমাধান হবে? তাহলে তো পাল্টা যারা আছেন এখন, তারা যদি একইভাবে যদি রাজপথ দখলের কর্মসূচি নেন, তাহলে আমরা কি হাসিনার পুরনো জমানায় আবার কি রাজপথ দখলের উন্মত্ত প্রতিযোগিতায় আমরা কি আবার লিপ্ত হব? তাহলে এটাই কি জুলাই অভ্যুত্থানের অর্জন? এই জন্য বলতে চাই, এনাফ ইজ এনাফ। একটু যদি অন্য কোনো এজেন্ডা না থাকে, মেহেরবানি করে রাজনৈতিক বিষয়গুলোকে চর দখলের মতন রাজপথ দখলের প্রতিযোগিতা নিয়েন না। তাহলে আমি বলেছি আমসালা সবই কিন্তু যাওয়ার জোগাড় হতে পারে। অনেকে দেখতে চাই যে আমরা মারামারি করি, হানাহানি করি, এরকম সুযোগ সম্ভবত কাউকে দেওয়াটা ঠিক হবে জি। না। রনি ভাই, যে অনেকেই দেখতে চায় যে রাজনৈতিক দলগুলো মারামারি করুক, হানাহানি করুক। আজকে সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকলে তারা যাবেন, কিন্তু জামায়াতের আহ্বানে তারা সাড়া দেননি এবং জামায়াতকে তারা রেফারির ভূমিকায় দেখতে চান না। আর যেটি সাইফুল ভাই বললেন যে জুলাই সনদ নিয়ে আসলে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিম্নমানের চালাকি করেছে। আমি সাইফুল ভাইয়ের সঙ্গে একমত। মানে চালাকির কূটনীতির একটা ভাষা আছে, ডিপ্লোমেসির একটা ভাষা আছে। তো এই ভাষাটা ব্যবহার না করে মানে ওখানে এমন কিছু করা হয়েছে যেগুলো আমাদের পথে ঘাটে যারা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন তারাও বুঝতে পারছেন যে এখানে আসলে চালাকি করা হচ্ছে। তো কাজে এটা একটা নিম্ন জাতের বা নিম্ন প্রকৃতির বা ক্যারেক্টারিস্টিক্সের চালাকি করা হয়েছে। তো এই কারণে কি হচ্ছে যে সরকারের যে সম্মান মর্যাদা আকাশ সমান ছিল যখন তারা 14 মাস আগে শুরু করেছিল, ঠিক সেই সম্মানের জায়গাটা বা মর্যাদার জায়গাটা কিন্তু এখন আর নেই। কোনো জায়গাতে নেই। রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, সরকারের যে কোনো স্টেক হোল্ডার বলেন, এমনকি সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা ছিল প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য উপদেষ্টার বা উপদেষ্টাদের সাথে পারস্পরিক, এখন যে সকল কথা আকাশে বাতাসে ঘুরে বেড়ায় যেগুলো আমরা শুনতে পাচ্ছি অসমর্থিত সূত্রে, এগুলো বলা ঠিক হবে না, কিন্তু সুখকর কিছু নয়। যেগুলো শুনতে পাচ্ছি যে সরকার অভ্যন্তরে যে সকল বিরোধের কথা, আপত্তির কথা, যে সকল ক্ষোভের কথা আমরা শুনতে পাচ্ছি, এগুলো কিন্তু এই 4-5 মাস আগে কল্পনাই করা যেত না। সেখানে একটা ইউনিটি, বাট এখন সেই জিনিসগুলো প্রকাশ্যে চলে আসছে, পেপারে চলে আসছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার পেপারে আসতেছে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, জাতীয় সরকারের জন্য একটা আলাপ আলোচনা হচ্ছে। এটা কিন্তু সরকারের একটা বিরাট ব্যর্থতা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখানে জামাত যে কাজটা করছে, তারা আঙ্গুল বাঁকা করতে চাচ্ছে। আঙ্গুল বাঁকা করাটা রাজনীতিতে এত সহজ জিনিস নয়। ঘি আমরা বলি না যে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাতে হয়, ঘির দুটো অংশ থাকে, একটা হলো ঘি জমে যায়, আর ঘি যদি জমে যায় তাহলে আঙ্গুল বাঁকা করতে হয় না, এমনি আঙ্গুল দিলে ঘি উঠে যায়। আর যদি আপনি ঘি অবস্থায় থাকে, মানে হট অবস্থায় থাকে, তাহলে আঙ্গুল আপনি যেভাবেই বাঁকা করেন না কেন, 1 ফুটা ঘিও উঠবে না, আঙ্গুল পুড়ে যাবে আর কি। তো এখন বাংলাদেশের রাজনীতিতে এখন যে অবস্থায় আছে, যদি জামাত আঙ্গুল বাঁকা করে পুরো হাত ঢুকাই দেয় একদম এরকম মুট করে, তবুও ঘি উঠবে না। এর কারণ হলো রাজনীতি খুব হট এবং ঘি তার সর্বোচ্চ অবস্থায় পানির মতো তরল করতেছে, ফলে এই ঘি উঠানো তাদের পক্ষে সম্ভব নয়। আর 2 নম্বর হলো যে ঘি তো যেন-তেন ব্যাপার না, এটা রাজকীয় ব্যাপার। হ্যাঁ, রাজার কপালে ঘি সহ্য হয়, প্রজা কখনো ঘি খায় না। তো এখন জামাতের যে ইতিহাস, সেই ইতিহাস ঘি খাওয়ার ইতিহাস নেই। তাদের যদি কেউ কখনো ঘি দিয়ে থাকে পাতের মধ্যে, তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে সারা জীবন, কিন্তু নিজেরা আঙ্গুল দিয়ে কোনো একটা পাত্র থেকে, রাজনীতির ময়দান থেকে, সে 1947 থেকে এখন পর্যন্ত তারা ঘি তুলে নিয়েছে। এখন তো খেয়ে যাচ্ছে। হ্যাঁ না, ওটা দিয়েছে, তাকে দিয়েছে ঘি। অর্থাৎ কেউ যদি দেয়, জামাতে তো দিয়ে, একসময় বিএনপিতে তাকে ঘি দিয়েছে।
এর সাথে তাকে ঘি দিয়েছে। 111-এর সরকার মইনুদ্দিন ফখরুদ্দিন তাদেরকে ঘি দিয়েছে। কিন্তু আপনাকে খুশি মনে কেউ ঘি দিল, আপনি সেটা সুন্দর করে খেলেন, এটা এক ধরনের ঘটনা। ইট ডাজ নট মিন যে আপনি মালিক হয়ে একেবারে ঘিয়ের বোতল থেকে গিয়ে আঙ্গুল বাঁকা করে ঘি নিয়ে কিন্তু উঠে জামাত আসবেন। যে আলোচনার প্রস্তাব দিল, তারা যে আলোচনার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছে সরকার বলে দেওয়ার পরে, মানে সরকার যখন বললো যে 7 দিনের মধ্যে আপনারা সমাধান করে জানান, তখনই দেখলাম যে জামাত একটা কমিটি গঠন করলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার জন্য। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি মহাসচিবকে ফোন করলেন, বিএনপি সাড়া দিলেন না। সাড়া দিলে বিএনপি কি হতো? বিএনপি কেন সাড়া দেবে? বিএনপি মূল ব্যাপার হলো বিএনপি এর আগে দেখেন, এটা সত্য বা মিথ্যা একটা জিনিস হলো যে মির্জা ফখরুল সাহেবের একটা সাক্ষাৎকার যখন তিনি কোথায় যেন গেছিলেন, আমেরিকাতে বা কোথায়, তখন ভারতে একটা পত্রিকায় একটা সাক্ষাৎকার আসছিল। তো সেখানে সত্য বা মিথ্যা আমি জানি না, কিন্তু ওটাই আসলে বাস্তবতা। বিএনপির নেতাকর্মী যারা আছে তার অন্তঃস্থল থেকে এনসিপি এবং জামাত এই দুটোকে কোনো রাজনৈতিক দলই মনে করে না। এটা হলো বাস্তবতা। তারা তাদের প্রতিদ্বন্দ্বী বলতে আসলে আওয়ামী লীগ কি মনে করে। আর এখন যে অবস্থা আছে, যেহেতু আওয়ামী লীগ নাই, তারা মনে করে তারা এই দেশের বাদশাহ, এই দেশের কিং, রাজা। তো এখন তারা জামাতের সাথে কেন বসবে? বরং এই জামাতের যে ভদ্রলোক তাদেরকে ফোন করেছে, জামাতের যারা লোকজন আছে, তা জামাত মানে বিএনপি সেই নেতাতে খুব ইনসাল্ট ফিল করেছে যে উনি আমাকে টেলিফোন করলো, আমি এই অভিযোগ নিয়ে আমি কীভাবে মরবো সারা জীবন। এই মানে এই মনের দুঃখে তার ঘুম হবে না, যে আমাকে টেলিফোন করে সে বললো যে আসেন আমরা একটু বসি। এটা কি ধরনের কথা? দুনিয়া কি এরকম হয়ে গেল? দুনিয়াকে কিয়ামতের লক্ষণ শুরু হলো কি না? তো এখানে মূল ব্যাপার হলো যে এখানে মানসিক যে অবস্থাটা, সেই মানসিক অবস্থাটার মধ্যে জামাত এবং বিএনপির মধ্যে এখন একটা আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। জামাত মনে করছে তারা আল্লাহর দল, আল্লাহর আইন করবে, বেহেশতি দল, এবং তারা তলে তলে অনেক কিছু করে ফেলেছে। দে হ্যাভ ম্যানি রিজার্ভ ফোর্সেস, এবং এখানে ওই সচিব, ওখানে ওই সচিব, এই ডাকসু জাকসু সব জায়গাতে তাদের লোকজন আছে। ফলে বিএনপি এইটা তাদের সাথে টিকবে না, 1 মিনিটও টিকবে না, 5 মিনিটও টিকবে না। এই হলো তাদের মন মানসিকতা। এবং নির্বাচন হলে তারা যে কোনোভাবে হোক বিপুল ভোটে জয়লাভ করে তারা সরকার গঠন করবে, অথবা তারা প্রধান বিরোধী দল থাকবে, কিন্তু সরকার হবে আনপ্রেডিক্টেবল। এটা জামাত মনে করে। এর বাইরে জামাতের অন্য কোনো চিন্তা নেই। আর থার্ডলি তারা যেটা চিন্তা করে সেটা হলো দে হ্যাভ দ্য পাওয়ার। তাদের একটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার আছে, সেই পাওয়ার সফট পাওয়ার। এটা ব্যবহার করে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে পারে, তারা নির্বাচনকে ফেব্রুয়ারি মাসে দিতে পারে, অথবা নির্বাচনকে বাতিল করতে পারে, অথবা এমন কিছু ঘটাই দিতে পারে বাংলাদেশে যেন অন্যান্য রাজনৈতিক দলগুলো ইয়া জামাতি ওয়া শিবিরি এই কথা বলে বলে রীতিমতো জিকির আসকা শুরু করবে যে আসেন আসেন আসেন। তো এইগুলো তাদের মনের যে চিন্তা চেতনা। অন্যদিকে বিএনপি বলতেছে, আরে জামাত কি দল? এরা তো নিষিদ্ধ একটা দল ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেরকে একেবারে আস্তাকুর থেকে এনে তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে। আর তারপরে তাদের বীজ বপন করে ধীরে ধীরে আজকে তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। আর সেই জামাত আমাদের সাথে কথা বলে, আল্লাহ, এটা কি সম্ভব? এই অবস্থায় কি মানে 2025 সনে সে বিএনপির প্রত্যেকটা লোক রীতিমতো মানে এমন একটা জিনিস হয়ে গেছে যেটা আমি এখন আপনার টকশোতে বলতে পারবো না, মানে একটা বেকুব হয়ে গেছে যে এই জামাতের এত ক্ষমতা, এত শক্তি, এগুলো কি? আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। সালাউদ্দিন কাদের চৌধুরী এই যে শব্দটি বলতেছিলেন সংসদে যে মাননীয় স্পিকার আমি তো ড্যাশ হয়ে গেলাম, তখন জামাতের এই অবস্থা দেখে এখন বিএনপির প্রত্যেকটা লোক, তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেকটা লোক সেই ড্যাশ হয়ে গেছে। আজকে এই যে আপনি এখানে বসে যে তারেক রহমান সাহেবের কথা বলছিলেন, দেখালেন, সেখানে উনি যেটা বলার চেষ্টা করছেন তারেক রহমান সাহেব, যে একটা গুপ্ত দল জামাতকে এখন তো বিএনপি ঠাট্টা করে বলে গুপ্ত দল। সেই গুপ্ত দল মানে যারা পালিয়ে গেছে, মানে আওয়ামী লীগ, তাদের সঙ্গে যোগাযোগ করে বিএনপির মোকাবেলা করতে চাচ্ছে, এটা কখনো হতে দেওয়া হবে না। আপনি বুঝতে পারছেন যে বিএনপির মাইন্ডসেটটা কোথায় চলে গেছে? সিরিয়াস মাইন্ডসেটের মধ্যে চলে গেছে। তো এই অবস্থার মধ্যে ডক্টর ইউনূস ডাকবেন, আবার সেখানে বসে আবার বসবেন, আবার সেখানে রেফারির ভূমিকায় সব কিছু হবে। বিএনপি আসলে এই পর্যায়ে এখন আর নাই। বিএনপি যেটা এই সময়টাতে বিএনপি বুঝে গেছে, যেমন ধরেন নভেম্বর মাসের 7 তারিখে তারেক রহমান সাহেব আসবেন, এরকম একটা কথা উঠে গেছিল। তারপরে ধরে নিল যে না, ঠিক আছে, নভেম্বরের 15-16 তারিখের দিকে আসবেন। এখন মানে বিএনপি নেতাকর্মীদেরকে রাখা যাচ্ছে না, তাদেরকে এই ডিসেম্বরের মধ্যে তারেক রহমান সাহেব আসবেন এরকম একটা ঘোষণা দিয়ে বাড়ি দেখাচ্ছে, অফিস দেখাচ্ছে, বুলেট গাড়ি দেখাচ্ছে, মানে নেতা ছাড়া হচ্ছে না। তো সেখানে তারেক রহমান সাহেব এবং মানে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন, তারেক রহমান সাহেবের আগমন ছাড়া নির্বাচন হবে না, তাকে আসতে হবে, এবং তাকে আসার জন্য বিএনপির আগে মাঠটা দখল করতে হবে। এরকম যদি মানে জামাত সকালে একবার ধমক দেয় নো হাঙ্কি পাঙ্কি, তাহলে তো তারেক রহমান সাহেবের আসা হবে না। তো যার জন্য এখানে তার মাঠ দখল করতে হবে, তার নিজের শক্তিমত্তা দেখাতে হবে, আদারওয়াইজ তারেক রহমান সাহেব আসতে পারবেন না।
হুম। 2 নম্বর হলো তাদেরকে যে কোনো মূল্যে একদম শতভাগ নিশ্চিতভাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘটাতে হবে। আদারওয়াইজ আবার কবে যে বিএনপি ক্ষমতার সেই স্বাদ পায়, আওয়ামী লীগের আগে পরে না জামাতের আগে পরে, এটা নিয়ে আবার গবেষণা করতে হবে। ফলে বিএনপির হাতে ফেব্রুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত খুব অল্প সময় আছে। ফলে এই অল্প সময়ের একটা দিন, একটা ঘন্টা, একটা মুহূর্ত তারা নষ্ট করতে চাচ্ছে না। জামাতের সঙ্গে বৈঠক করে, এনসিপির সঙ্গে বৈঠক করে, এমনকি ডক্টর মোহাম্মদের ইউনূস সাহেবের সাথে বৈঠক করে যদি এই মূল্যবান সময় থেকে মাত্র 7 ডেজ তারা হারিয়ে ফেলে তাদের এই জীবন থেকে, আপনি ধরে রাখবেন এক একটা দিন 1 বছর করে বিএনপিকে পিছিয়ে 7 দেবে। বছর পিছিয়ে যাবে যদি 7 বছর তারা সব দিন পিছিয়ে ধরে। যাবে। সাইফুল ভাই, যেই প্রসঙ্গটা এখন এই জুলাই সনদ নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে এবং এই সংকটটা আসলে কোন দিকে যাবে, সামনে কি রাজনৈতিক সংকট আরো বাড়বে কিনা, যেহেতু বিএনপিও বলছে যে তারা এত বড় দল, তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, তারা যদি রাজপথে নামে তাহলে সংঘর্ষ ঘটবে, আপনার কাছে কি মনে হয়? এবং এই যে জামাত সহ যে 8টি দল তারা রাজনীতি করছে, মানে আন্দোলন কর্মসূচি পালন করছে গণভোটের দাবিতে নির্বাচনের আগে, তারা বলছে যে 11ই নভেম্বর থেকে ঢাকার চিত্র পাল্টে দেবে। ওইদিকে 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য উপলক্ষে আওয়ামী লীগ ঢাকা লকডাউনের কর্মসূচি ঘোষণা দিয়ে রেখেছে বা দিচ্ছে। তো সব মিলে কোন দিকে যাচ্ছি আমরা? আমরা কোন দিকে যাচ্ছি এটা খানিকটা নির্ভর করে সরকারের রাজনৈতিক প্রজ্ঞার উপরে, সরকারের বুদ্ধিমত্তা এবং সরকারের বলতে দূরদর্শিতার উপরে। আমি প্রধানত মনে করি সরকার যদি ফেব্রুয়ারি মাসে, যেটা তাদের কমিটমেন্ট, নির্বাচন কমিশন যে লক্ষ্যে কাজ করছেন, বা রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী যে আবহাওয়ার মধ্যে এখন তারা ঢুকেছেন, মানুষও 17 বছর পরে মোটামুটি একটা নির্বাচন, নিজের প্রতিনিধি নির্বাচন করবেন, তার যে উৎসাহ, তার যে উদ্যোগ যেটুকু দেখছি, এর বাইরে চিন্তা করবার খুব বেশি সুযোগ নেই। এটা সরকারের পলিটিক্যাল উইল, রাজনৈতিক সিদ্ধান্তের উপরে এটা অনেকখানি এটা কিন্তু নির্ভর করছে। আর যেটা বললাম যে মাঠে এখন যেগুলো দেখেন, অনেকের ধারণা এটা সরকারের মধ্যে কোনো না কোনো মহলের এক ধরনের মদত, এক ধরনের ইন্ধন, এগুলো তো কাজ করতে পারে। না হলে আমরা মাসের পর মাস আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, এবং সেখানে যে অসাধারণ সৌহার্দ্য, যাদের সঙ্গে মুখ দেখা দেখি ছিল না, বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা, কথাবার্তা, অল্প স্বল্প খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, এর মধ্যে আমরা আবার সনদে আমরা একমত হয়েছি। তো এখন এসে এটাকে নিয়ে যখন আপনি সেটেল ইস্যু, যখন আপনি আনসেটেল করে ফেলেন, আপনি যেটাকে আপনি মীমাংসা করেছেন, এখন এটাকে পুরোপুরি আপনি আনফোল্ড করে দিয়েছেন। তার মানে কি আপনার কি অন্য কোনো এজেন্ডা আছে? আমি এখন ইতিবাচকভাবে দেখতে চাই। এগুলো হচ্ছে নির্বাচন কেন্দ্র করে এক ধরনের মাঠে গরম রাখা, মানুষকে মোবিলাইজ করা, অ্যাটেনশন সিক করা, এবং তারা যে পাওয়ারের জন্য তারা যে ইম্পর্ট্যান্ট কন্টেন্ডার, এই বার্তাটাকে নানাভাবে ইন্টারনালি, এক্সটার্নালি, রিজনালি অথবা মিডিয়া, জনগণের কাছে এটাকে হাজির করা। এ কথাটা কেন বললাম? কারণ জামাত ইসলামী তার 80-85 বছর তার যদি বয়স হয়ে থাকে, একমাত্র যদি বলি তাদের আদর্শের কাছাকাছি মিশরের ব্রাদারহুড ছাড়া সম্ভবত দ্বিতীয় কোনো আর নজির নাই। তারা রাষ্ট্র ক্ষমতার এই পরিমাণ কি বলবেন, এই পরিমাণ বেনিফিশিয়ারি তারা, যেটা গত 14-15 মাসে তারা যে সুযোগগুলো তারা গ্রহণ করেছেন, আরও অনেকে নিয়েছেন, আমাদের তরুণরা নিয়েছেন, কিছু কিছু অন্যরাও টুকটাক অনেকে নিয়েছেন, কিন্তু এরকম একটা সুযোগ যেটা জামাতের ইতিহাসে 80 বছরে কখনো আসেনি। ফলে যখন তারা মনে করছেন ইভেন তারা একটা ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল, তারা একটা স্টেক হোল্ডার, তারা পাওয়ারকে বিট করতে পারেন, ইভেন তাদের কেউ কেউ ক্ষমতায় যাবার তাদের চিন্তা আছে, আকাঙ্ক্ষা আছে, অ্যাটলিস্ট তারা প্রধান বিরোধী দল হবেন, এরকম একটা অনুকূল সময়ে জামাত যে, তাদেরকে নিশ্চয়ই আমি মনে করি তাদের মধ্যে প্রজ্ঞাবান মানুষ আছেন, বুদ্ধিমান মানুষ আছেন, এরকম একটা সুযোগ তারা হারাতে চাইবেন। এটা আমার বোধবুদ্ধি কাণ্ডজ্ঞানে এটা কিন্তু আসে না। কারণ এটা যদি কোনোভাবে যদি ভেস্তে যায়, এরপরে পরিস্থিতি যেটা বললাম, গণেশ যদি কোনো কারণে উল্টে যায়, তখন শুধু সরকার বিপদে পড়বে না, সরকার, রাজনৈতিক দল সবাই, এবং এর মধ্যে বিএনপি যেমন বিপদে পড়বে, জামাত আরও বিপদের মধ্যে পড়বে, আমরা সবাই একটা বিপদের মধ্যে আমরা পড়ব। তার মানে আপনি মাত্র 3-4 মাসের পরে আপনি গোটা স্টেট মেশিনারিতে আপনার যে অবস্থান, যেটা মোটামুটি একটা নির্বাচনের মধ্য দিয়ে যেটা আপনি করতে চান,
এখন এরকম একটা অতি বুদ্ধি করে অতি চালাকি করতে যে তো এটা যদি ধরেন হাতছাড়া হয়ে যায়, আমার মনে হয় না যে এরকম একটা দায়িত্বহীন এরকম একটা কাজ শেষ পর্যন্ত জামাত বা অন্য কেউ করবে। এগুলো জি। আর ওনার সঙ্গে যারা আছেন তাদেরও একটা বুঝতে লাগে, একটা তারা আলোচনায় আছেন, কথাবার্তায় আছেন। আমি সেজন্য মনে করি, আমি এখনো মনে করতে চাই তারা উইজডমের পরিচয় দেবেন। কারণ হচ্ছে এবারে যাত্রাটা ব্যর্থ হলে আমাদের জুলাই অভ্যুত্থান, আমাদের জুলাই সনদ, আমাদের রক্তদান এবং আমরা যে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারি, কারণ বাংলাদেশ তো একটা নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথটাই তো বন্ধ হয়ে গিয়েছিল। যে জন্য আমাদেরকে একটা রক্তাক্ত গণজাগরণ, গণ অভ্যুত্থান করে আমাদেরকে এরকম একটা পর্যায়ে আমাদেরকে আসতে হয়েছে। এই সুযোগটা আমি মনে করি কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এটা হারাতে চাইবেন না। তাহলে যেটা আমি বলেছি, আমছালা দুটোই যাওয়ার জোগাড় হতে পারে। জি। এই জায়গায় যাওয়াটা সম্ভবত রনি ভাই, বুদ্ধিমানের যদি কাজ হবে না। গণেশ উল্টে যায় তাহলে মানে সরকার বিপদে পড়বে, বিএনপি বিপদে পড়বে, সবচেয়ে বেশি বিপদে পড়বে জামাত। আর এখন যেগুলো হচ্ছে রাজপথে, সেটি কি নির্বাচনকে কেন্দ্র করে মাঠ গরম করা বা সমঝোতা নানান বিষয়গুলো নিয়েই সামনে রেখে কি হচ্ছে কিনা? প্রথমত মানে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য প্রকৃতি অসাধারণ একটা সুযোগ করে দিয়েছে। গত 14 মাস ধরে নির্বাচনের একটা আমেজ আসলে তৈরি করা যাচ্ছিল না। সামহাও বিএনপির প্রার্থী ঘোষণা করার পর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিন্তু নির্বাচনের একটা জোয়ার চলে এসেছে এবং এই জোয়ারটা বড় জোর 15 দিন থাকবে। 15 দিন পরে এটা ফ্রাস্ট্রেশন, মারামারি, কাটাকাটিতে চলে আসবে এবং বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়বে, যেহেতু তারা ঘোষণা করে ফেলেছে। আর অন্যদিকে যদি এই উত্তেজনাটা, এই উৎসবটি, এই আমেজটিকে কাজে লাগানোর জন্য ঠিক সরকার যদি বলে যে না নির্দিষ্ট দিনে হবে এবং এখন এই মুহূর্তে আমি আর ঝামেলা যেতে পারবো না, নির্বাচনটাই আসলে মুখ্য বিষয়, আর যে বিষয়গুলো স্বাক্ষর করা হয়েছে সেটা জাতির জন্য একটা দলিল হিসাবে থাকবে, যারা এটা অনুসরণ করবে জাতি তাদেরকে নন্দিত করবে, যারা অনুসরণ করবে না নিন্দিত করবে, এটা পাবলিকের উপর ছেড়ে দিয়ে যদি সহজ সরলভাবে যায় তাহলে ভালো হবে। কিন্তু এখানে উনি যেটা বললেন যে যেখানে যদি কূটকৌশল করা হয়, নিম্নমানের চালাকি করা হয়, বিশ্বাস করেন এটা সবার আগে বিপদে পড়বে জামাত। এর কারণ হলো জামাত যে একটা ভাইব তৈরি করে ফেলেছে যে তারা এটা করতে পারে, ওটা করতে পারে। তো সেই ভাইবের সাথে গিয়ে বিএনপির যে ব্রুট মেজরিটি, ধরুন সারা বাংলাদেশে যদি 35% লোক জামাত বিএনপি করে তাহলে 7 কোটি লোক বিএনপি করে, আর জামাত যদি 5% লোক করে তাহলে 1 কোটি লোক করে। তো 1 কোটি লোক ভার্সেস 7 কোটি লোক, এর মধ্যে যদি একটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট শুরু হয়, হানাহানি মারামারি শুরু হয়, পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, জামাতের যে সুযোগটা আছে পুরো সুযোগটা তার জন্য বুমেরাং হয়ে যাবে এবং সবার আগে জামাত বিপদে পড়বে। এখানে আওয়ামী লীগের আনতে হবে না, বিএনপি ভার্সেস জামাত। এরপরে দ্বিতীয় দফাতে এসে বিএনপির যে শক্তি ক্ষয় হবে, বিএনপি মারাত্মক বিপদে পড়বে, আর সরকার তো টিকতেই পারবে না। ফলে এই যে আমাদের দেশে ইট মাইট বি জাস্ট লাইক বুরকিনা ফাসো, আমাদের দেশটা এই যে এখন সুদানে যা কিছু হচ্ছে এরকম সুদানের মতো আমাদের দেশে এরকম ঘটনা ঘটতে পারে। ফলে আমি মনে করি যে সকল পক্ষেরই চালাকি বাদ দিয়ে এই মুহূর্তে যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে যেটা করলে জনগণ খুশি বা দেশের মানুষ, আমরা তো রাজনীতির দিন মেন কি আমরা জনগণের আওয়াজ বুঝতে পারি। এই মুহূর্তে পাবলিক শুধু নির্বাচন চাচ্ছে, বিশ্বাস করেন নির্বাচনের বাইরে আর কেউ কিছু চাচ্ছে না। জি, রনি ভাই, সাইফুল ভাই, দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।